বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা 1000-এরও বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করছিলাম। এখানে আজ তার ক্লাস 6 এবং এই যে জিকে সিরিজটা, এটা কিন্তু ক্লার্কশিপ, ফুড এসআই, মিসেলেনিয়াস, এসআই এবং কনস্টেবল, এসএসসি প্রত্যেকটা এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হবে, কারণ এই যে কোশ্চেনগুলো এগুলো বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকেই কিন্তু নেওয়া হয়েছে। চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? অর্থাৎ এর মধ্যে কোন উপাদানটি, চারটে নাম বলে দিয়েছে: হাফনিয়াম কার্বাইড, ন্যানোমেটেরিয়াল, টাইটেনিয়াম এবং উপরে কোনটি নয়। এর মধ্যে যে উপাদানগুলো বলে দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি তাপকে রোধ করতে পারে, অর্থাৎ অনেক বেশি তাপ সহ্য করতে পারে। তো এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার এখানে হবে হাফনিয়াম কার্বাইড। এটা কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে খুব ইম্পর্টেন্ট, এটা ফিজিক্সের মধ্যে পড়ে, খুব ইম্পর্টেন্ট। হাফনিয়াম কার্বাইড পরীক্ষায় কিন্তু প্রচুরবার এসছে, এসএসসির পরীক্ষায় তো দেখেইছেন, এটা সম্ভবত ক্লার্কশিপের এক্সামেও একবার এসে গেছে। তো হাফনিয়াম কার্বাইড, এটা মাথায় রাখবেন, এটা 3950 ডিগ্রি, 3950 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু তাপ সহ্য করতে পারে। আর এটা কোথায় ইউজ হয়? এটা যেহেতু এত পরিমাণ তাপ সহ্য করতে পারে সেই জন্য কিন্তু রকেটের মেটেরিয়াল, রকেট, তাছাড়া স্পেসে যেগুলো পাঠানো হয়, যে অবজেক্টগুলো পাঠানো হচ্ছে তার মধ্যেও কিন্তু এগুলোকে ইউজ করা হয়। যেহেতু এখন টেম্পারেচার, যখন কোনো সৌরযান পাঠানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার অনেকটা সহ্য করতে হচ্ছে, তো এই হাফনিয়াম কার্বাইড ইউজ করা হয়। রকেটের ক্ষেত্রেও কিন্তু এই হাফনিয়াম কার্বাইড ইউজ করা হয় যাতে অনেক বেশি তাপ এটা সহ্য করতে পারে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্কের ব্যাপ্তি নির্দেশ করে? অর্থাৎ এর মধ্যে কোন কম্পাঙ্কের যে রেঞ্জ এটা আমরা শুনতে পাই, অর্থাৎ কোন রেঞ্জের মধ্যে কোনো শব্দের কম্পাঙ্ক থাকলে সেই শব্দকে আমরা শুনতে পাবো। অপশন বলছে 20 থেকে 20,000 হার্জ, 2 থেকে 20,000 হার্জ, 20 থেকে 2000 হার্জ, আর 200 থেকে 20,000 হার্জ। কারেক্ট অ্যান্সার আপনারা এখানে প্রায় প্রত্যেকেই জানেন, কারেক্ট অ্যান্সার হবে 20 থেকে 20,000 হার্জের মধ্যে যদি কোনো শব্দের কম্পাঙ্ক থাকে তাহলে সেই শব্দকে আমরা কিন্তু শুনতে পারি। এগুলোকে বলা হয় শ্রবণযোগ্য শব্দ। বাংলায় এগুলোকে, এই শব্দটাকে 20 থেকে 20,000 হার্জের মধ্যে যে শব্দের কম্পাঙ্কগুলো পড়ছে তাদেরকে বলা হয় শ্রবণযোগ্য শব্দ। এবার কোনো শব্দের কম্পাঙ্ক যদি 20 হার্জের কম হয়, যদি 20 হার্জের যদি কম হয় সেক্ষেত্রে কী হবে? সেই শব্দগুলোকে বলা হবে ইনফ্রাসোনিক। সেই শব্দগুলোকে বলা হবে ইনফ্রাসোনিক। সেগুলো সাধারণ মানুষ কিন্তু শুনতে পায় না, কিছু পশু পাখি শুনতে পায়, তার মধ্যে গন্ডার পড়ে যাচ্ছে। আবার যে শব্দগুলো 20,000 হার্জ তার থেকে বেশি কম্পাঙ্কযুক্ত তাদেরকে বলা হয় কি? আলট্রাসোনিক। তাদের কি বলা হয়? আলট্রাসোনিক শব্দ। এই আলট্রাসোনিক শব্দ কিন্তু ডলফিন, বাদুড় এরা কিন্তু ইউজ করে থাকে, আর এর মাধ্যমে অনেক সময় জীবাণুকেও পরিচিত করা হয় বিভিন্ন জায়গা থেকে। তো এটা মাথায় রাখবেন। এখানে এগুলোকে বলা হয় আলট্রাসোনিক। 20,000 হার্জের বেশি আলট্রাসোনিক, আর 20 হার্জের কম ইনফ্রাসোনিক। আর 20 থেকে 20,000 হার্জের মধ্যে সেগুলোকে বলা হয় শ্রবণযোগ্য শব্দ। নেক্সট, একটি এককহীন ভৌতিক পরিমাণ কি? এর মধ্যে কোনটির একক নেই? কোন ভৌত রাশির এর মধ্যে একক নেই? তো দেখুন, আপনারা জানেন যে কোণের একক কি? কোণের একক ছোটোবেলা থেকেই পড়ে আসছেন, রেডিয়ান। কোণের একক কিন্তু রেডিয়ান, ছোটোবেলা থেকেই পড়ে আসছেন। র্যাড বলা হয় RAD, রেডিয়ান বা র্যাড। তো কোণের একক কিন্তু রেডিয়ান, আপনারা জানেন। তার মানে কোণের অবশ্যই একটা একক রয়েছে। সুপ্ত তাপ, সুপ্ত তাপ কি? জুল পার কেজি। জুল পার কেজি এটা কিন্তু এর একক, তাহলে এটারও রয়েছে। ঘনত্ব কি? ঘনত্ব আমরা কি? ঘনত্ব আমরা জানি M/V, তাহলে কেজি পার মিটার কিউ। ঘনত্ব কেজি পার মিটার কিউ। তাহলে এর মধ্যে কোনটা থাকছে না? কারেক্ট আনসার হবে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বর কিন্তু কোনো রকম একক নেই। এই চারটের মধ্যে কোন, সুপ্ততাপ, আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্বের মধ্যে আপেক্ষিক গুরুত্বের কোনো রকম একক নেই। বাকি কোণের রেডিয়ান, সুপ্ততাপের জুল পার কেজি, ঘনত্বের আমরা জানি ঘনত্ব কি? D = M/V। তাহলে M কি? কেজি, আর V হচ্ছে মিটার কিউ যেহেতু আয়তন। পরেরটা, নিম্নলিখিত কোনটি অর্ধপরিবাহী? নিম্নলিখিত কোনটি অর্ধপরিবাহী? তো কারেক্ট অ্যান্সার দেখুন, তামা কি অর্ধপরিবাহী? দেখুন, তামা কিন্তু অর্ধপরিবাহী নয়। তামা অর্ধপরিবাহী নয়। রূপও অর্ধপরিবাহী নয়, অ্যালুমিনিয়াম অর্ধপরিবাহী নয়। আপনারা অপশান দেখেও এলিমিনেট করতে পারছেন, কিন্তু জার্মেনিয়াম কিন্তু অর্ধপরিবাহী। কারেক্ট অ্যান্সার দেখুন, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর হলো এমন এক ধরনের ম্যাটেরিয়াল যেটা খুব বেশি তাপ সহ্য করতে পারে না, আর খুব কমও নয়, এটা মিডিয়াম রেঞ্জে করতে পারে। তো অতি পরিবাহী এবং
খুব কম যে পরিবাহিতা তার মধ্যে যে মিডল রেঞ্জটা সেখানে থাকে এই যে অর্ধপরিবাহী। এগুলো সাধারণত ইলেকট্রনিক গ্যাজেটে ইউজ করা হয়, রেডিও, টিভি, এই ধরনের ইলেকট্রনিক মোবাইল ফোন, এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেটে ইউজ করা হয়। আর এই যে অর্ধপরিবাহী, মাথায় রাখবেন জার্মানিয়াম, শুধুমাত্র জার্মানিয়াম নয় কিন্তু তার সাথে কিন্তু সিলিকাও আছে, সিলিকন এবং জার্মানিয়াম, সিলিকন এবং জার্মেনিয়াম, এই দুটো কিন্তু মেজর এককভাবে কিন্তু অর্ধপরিবাহী হিসেবে কাজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে। তাছাড়া এলসিডি স্ক্রিন, সেখানেও কিন্তু এই অর্ধপরিবাহী ইউজ করা হয়। মরীচিকা বা মিরেজ, তো এই মরীচিকা এর উদাহরণ কি? মরীচিকা একটি উদাহরণ হলো কার, উল্টো বললাম, মরীচিকা একটি উদাহরণ হলো কার, মানে আলোর কোন ধর্মের উদাহরণ হচ্ছে একটা মরীচিকা। তো কারেক্ট অ্যান্সার হবে আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কথার অর্থ কী আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ধরুন ওপরের মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম আর নিচের মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম। তো যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে পতিত হবে, এটা ধরুন অবিলম্ব, তো আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে প্রতিফলিত হবে, তখন যদি আলোর সংকট কোণের মান, সংকট কোণ আমি একদিন আলোচনা করব, আর অলরেডি আলোচনা করা রয়েছে চ্যানেলে প্রিভিয়াস ভিডিওতে। তো আলোর সংকট কোণের মানের থেকে যদি বেশি কোণে আপতিত হয়, তাহলে কিন্তু আলোটা এই মাধ্যমে লঘু মাধ্যমে প্রতিসরিত না হয়ে এটা কিন্তু আবার সেই আগের মাধ্যমে ফিরে চলে যায়। আবার রিপিট করছি, আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে, কয়েকটি শর্ত রয়েছে। আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, বা আলো বলতে পারেন, আলোর রশ্মি বলতে পারেন, ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে আসে, তাহলে এটা হতে পারে। আর একটা শর্ত আছে, যদি আপাতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হয়, আপাতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হয়, তাহলে আলো লঘু মাধ্যমে আর প্রতিসরিত হয় না, আলো আবার সেই ঘন মাধ্যমেই কিন্তু রিফ্লেক্ট করে চলে যায়। তো এটাকেই বলা হয় আলোর অভ্যন্তরীণ সম্পূর্ণ প্রতিফলন বা আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এটা কিন্তু মরীচিকার জন্য দায়ী। এখানে কি হয়, আলোর অভ্যন্তরীণ সম্পূর্ণ প্রতিফলনে ধরুন এইখান দিয়ে একজন পথিক যাচ্ছে, একজন পথিক আছে, এ যাচ্ছে, এটা মরুভূমিতে এইখানে ধরুন বায়ু খুব উত্তপ্ত বায়ু, আর এখানে একটা গাছ রয়েছে, একটা বড় গাছ রয়েছে। তো এই গাছটা এরকম রয়েছে, পথিক গাছটাকে কি দেখবে, উল্টোভাবে দেখবে নিচের দিকে, আর তার ফলে যেহেতু বায়ু এখানে খুবই উত্তপ্ত, সেহেতু মনে হবে যে এই অঞ্চলে জল রয়েছে। তো এটাকেই বলা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দরুন তৈরি মরীচিকা। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন? তো দেখুন, আর্টিকেল 356, 32, 19, 24। আমরা এখানে প্রত্যেকটা ধারাকেই একবার করে দেখে নেব। দেখুন, আর্টিকেল 356-এ কী বলা হচ্ছে, আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, এই তিনটে আর্টিকেল কিন্তু এমার্জেন্সির জন্য কিন্তু বিখ্যাত। এমার্জেন্সি কি, এমার্জেন্সি আর্টিকেল বলা হয়, বা এমার্জেন্সি প্রভিশন এর মধ্যে রয়েছে। আর্টিকেল 352-তে ন্যাশনাল এমার্জেন্সি সম্পর্কে বলা রয়েছে। আর্টিকেল 356 অ্যান্ড 365 এই দুটোতে স্টেট এমার্জেন্সির কথা বলা রয়েছে, এবং আর্টিকেল 360-তে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা রয়েছে। তাহলে কিন্তু আর্টিকেল 356-কে হার্ট অ্যান্ড সোল বলা হচ্ছে না, মানে এটাকে বলা হতে পারতো, এর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই প্রভিশনগুলো এর মধ্যে রয়েছে, কিন্তু এটাকে হার্ট অ্যান্ড সোল বলা হয়নি ডক্টর বি.আর. আম্বেদকরের দ্বারা। আর্টিকেল 32 কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আর্টিকেল 32কেই কিন্তু হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়েছে। দেখুন, আর্টিকেল 32 কী, তো আমাদের কিছু মৌলিক অধিকার রয়েছে, মৌলিক অধিকারগুলো আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে বর্ণিত রয়েছে। তো এই যে মৌলিক অধিকারগুলো যদি কখনো লঙ্ঘন করা হয়, তাহলে কিন্তু আপনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে যেতে পারেন যে আপনার মৌলিক অধিকারের লঙ্ঘন করা হয়েছে। আপনি যদি সুপ্রিম কোর্টের কাছে যান, তাহলে আপনি আর্টিকেল 32-এর থ্রু কিন্তু যাচ্ছেন, আর যদি আপনি হাইকোর্টের কাছে যান, তাহলে আর্টিকেল 226, আর্টিকেল 226-এর থ্রু কিন্তু আপনি হাইকোর্টের কাছে যাচ্ছেন। তাহলে আর্টিকেল 32-এর থ্রু আপনি যাচ্ছেন সুপ্রিম কোর্টের কাছে যদি আপনার কোনো মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়। এবার এর মধ্যেও 5টা প্রভিশন রয়েছে আর্টিকেল 32-এর মধ্যে, এই 5টা প্রভিশনের থ্রুই আপনাকে যেতে হবে, যেমন হ্যাবিস কর্পাস, ম্যান্ডামাস, কার্সিওরারি, প্রোহিবিশন এবং কোয়ারেন্টো। এগুলো কি আমি অলরেডি আলোচনা করেছি, আপনারা জাস্ট সার্চ করবেন রিট অফ দ্য কনস্টিটিউশন বাই এগিয়ে চলো, সার্চ করবেন পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না।
আর্টিকেল 19-এর ছখানা প্রভিশন, ইম্পর্টেন্ট প্রভিশনে দেওয়া রয়েছে। আমাদের যে মৌলিক অধিকারগুলো কী কী আছে তার মধ্যে, সেগুলো অলরেডি আমরা আলোচনা করেছি। জাস্ট সার্চ করবেন ইন্ডিয়ান পলিটি ফান্ডামেন্টাল রাইট বাই এগিয়ে চল, সার্চ করলে আর্টিকেল 1924 এগুলো আপনারা পেয়ে যাবেন। নেক্সট বলছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে। তো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অলরেডি পরীক্ষায় এসেছে, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় কিন্তু এসেছে। কারেক্ট আনসার হবে 100তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। তো এখানে কিন্তু ত্রিপুরা, আসাম, মেঘালয় এগুলোর কিন্তু মধ্যে যে ছিটমহল অঞ্চলগুলো ছিল বাংলাদেশের সাথে, পশ্চিমবঙ্গেরও কিছু ছিল, যে ছিটমহল অঞ্চলগুলো ছিল সেগুলোর দ্বারা কিন্তু এলাকা বিনিময় করা হয়েছে। এটা কিন্তু 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা আপনি খুবই ইজিলি বলতে পারবেন, কারেক্ট আনসার হবে জম্মু এবং কাশ্মীর। কারণ আসাম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক নিয়ে কোনো আলাদা বিশেষ কিছু প্রভিশন দেওয়া নেই, আছে অবশ্যই আছে, কিন্তু সেগুলোটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। তো জম্মু কাশ্মীর 1954 সালে কিন্তু মাথায় রাখবেন, জম্মু কাশ্মীর এই যে আর্টিকেল 35 এর সুবিধাটা পায়। আর্টিকেল 35 এর দ্বারা কি বলা হয়, যারা জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা তারা কিন্তু অন্যান্য রাজ্যের স্থায়ী বাসিন্দাদের থেকে আলাদা কিছু টেরিটোরিয়াল সুবিধা পাবে। যেমন এখানকার সাধারণ মানুষ, জম্মু কাশ্মীরের বাইরে সাধারণ মানুষ ওখানে গিয়ে বসবাস করতে পারবে না পার্মানেন্টলি, ওখানে গিয়ে বিজনেস করতে পারবে না পার্মানেন্টলি, চাষ করতে পারবে না, এরকম কিছু কিছু প্রভিশন ছিল। কিন্তু জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ কিন্তু এদিকে আসতে পারত। তো এই প্রভিশনগুলো কিন্তু জম্মু কাশ্মীরে ছিল, বর্তমানে সেটা তুলে দেওয়া হয়েছে 2019 সালে। তো এই হচ্ছে জম্মু কাশ্মীরের যে প্রভিশন, সেগুলো 35 এর মধ্যে ছিল। নেক্সট, যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে। দেখুন, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন এটা 1950 সালের 1 মার্চ কিন্তু চালু করা হয়। আর এই যে যোজনা কমিশনের যে প্রেসিডেন্ট বা সভাপতি তিনি কিন্তু থাকবেন, কে বলা হয়েছিল, PM প্রাইম মিনিস্টার। যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশনের কাজ কী ছিল, তখন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ছিল সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর রূপ দেওয়া, তার পাশাপাশি পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোকে ইমপ্লিমেন্ট করা। যোজনা কমিশনের সাথে বর্তমানে যোজনা কমিশন পরিবর্তিত হয়েছে কি, নীতি আয়োগ। এটা 2015 সালের 1 জানুয়ারি কিন্তু তৈরি করা হয়। এর ভাইস প্রেসিডেন্ট রাজীব কুমার এবং প্রেসিডেন্ট কিন্তু অমিতাভ কান্ত। তো আর সর্বোচ্চ পোস্ট যিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। কিন্তু এই যে নীতি আয়োগ আর প্ল্যানিং কমিশন এর মধ্যে বেসিক পার্থক্য যদি বলা হয় তাহলে কিন্তু বলা যেতে পারে, এই যে প্ল্যানিং কমিশন 5 বছরের বা পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো করতো সেগুলো শুধুমাত্র করতো নয়, সেগুলো শুধুমাত্র সাজেশান দিত না, তারা সেগুলো ইমপ্লিমেন্ট করারও রাইট পেয়েছিল। কিন্তু নীতি আয়োগ কিন্তু শুধুমাত্র সাজেশান দেবে যে এগুলো করলে ভালো হতে পারে, রাস্তাঘাট উন্নত করলে আমাদের দেশের ডেভেলপমেন্ট হতে পারে, এই ধরনের কিন্তু বিভিন্ন রকমের পলিসি সরকারের সামনে দেবে। কিন্তু সরকার সেটাকে গ্রহণ করবে কি করবে না সেটা সরকারের ডিসক্রিপশনের ওপর ডিপেন্ড করবে। অর্থাৎ প্ল্যানিং কমিশনের হাতে যে কোনো পলিসি ইমপ্লিমেন্ট করার কিন্তু রাইট ছিল। নীতি আয়োগ কিন্তু শুধুমাত্র একটা থিঙ্ক ট্যাঙ্ক বডি, নীতি আয়োগের হাতে কিন্তু কোনো রকম পলিসিকে ইমপ্লিমেন্ট করার কোনো রকম রাইট নেই। তো এই হচ্ছে বেসিক পার্থক্য। তো নীতি আয়োগ কারেক্ট আনসার হবে। আর বাকি যেগুলো রয়েছে লোকপাল, এগুলো কারাপশন আটকানোর জন্য করা হয়েছে। অর্থ কমিশন আর্টিকেল 280 মধ্যে রয়েছে। লোকপাল, লোকায়ুক্ত একই টাইপের জিনিস অনেকটা। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত। ন্যাশনাল পুলিশ একাডেমির ফুল ফর্মটা আমি একটু বলে দিই, SVPNPA, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। এটা কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। এই হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত, এটা কিন্তু IPSদের ট্রেনিং সেন্টার এটা। আর তাছাড়া মাথায় রাখবেন মুসৌরিতে কিন্তু IAS যারা হয় তাদের LBSNAA অবস্থিত। লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ একাডেমি, এটা কিন্তু মুসৌরিতে অবস্থিত। তো এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্ট্যান্ট কিছু জিকে। নেক্সট ডে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট জিকে নিয়ে আলোচনা করব।